আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে একটি খুবই আলোচিত এবং বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। টপিকটি হলো পশিন। বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে ইন্ডিয়ানরা পশিন করার চেষ্টা করছে। এই পশিন পূর্বেও ছিল, আগে এত আলোচনায় আসে নাই। এখন এই পশিন বর্তমানে খুবই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যখন আমরা আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি সদস্যরা এবং আমাদের সীমান্তবর্তী এলাকার মানুষেরা যখন বাধা দিচ্ছে, তখন পশিনের ব্যাপারটি আমাদের চোখে আসছে। যখন ভারতীয় বিগত 15 বছর ভারতের সাথে আমাদের নতজানু অবস্থা ছিল, তখন আমাদের এই পশিনের বিষয়গুলা ওইভাবে চোখে আসতো না, কিন্তু তখনও পশিন হতো। তো এখন একটু বেশি আকারে পশিন হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে খুবই সাম্প্রদায়িক একজন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছে। এই কারণে পশিনের মাত্রা বেড়েছে। তো এই পশিন আসলে দেখেন, আমরা যদি পুরো বিষয়টা যদি আলোচনা করি, পশিন মানে কি? পশিন বিষয়টা হলো ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দেওয়া। এখন দেখেন ভারতীয় কাদেরকে তারা পশিন করছে, দেখেন এই পর্যন্ত একজন যারা পশিন বাংলাদেশে করার চেষ্টা করেছে তাদের তথ্য নিয়ে যদি আপনারা দেখেন, বা বিগত সময় পশিন যারা হয়েছে বাংলাদেশে যদি তথ্য নেন, দেখবেন একজন ভারতীয় যারা হিন্দু এরকম কেউ পশিন হয় নাই, পশিনের শিকার হয় নাই। প্রত্যেকটা মানুষ যারা বাংলাদেশে পশিন করার চেষ্টা করেছে, প্রত্যেকটা মানুষ ভারতীয় মুসলিম। তারা এতটাই সাম্প্রদায়িক, তারা মুসলিমদের ধরে ধরে বাংলাদেশে পশিন করার চেষ্টা করছে। তারা আমাদেরকে মাঝে মধ্যেই আমাদেরকে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকের গল্প শোনায়। বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, কিন্তু প্রকৃতপক্ষে দেখেন বাংলাদেশে যে সংখ্যালঘু মাঝে মধ্যে কিছু ঘটনা হয়েছে, এটা অস্বীকার করার মতো না যে নির্যাতন বা কোনো কিছু হয়েছে, এটা অস্বীকার করার মতো না। কিন্তু দেখেন, মানে আমরা যারা আমাদের আশেপাশে যারা আমাদের সংখ্যালঘু ভাইয়েরা আছে, বিশেষ করে হিন্দু ভাইয়েরা আছেন, তারা যদি কোনো বিপদে পড়ে বা কোনো সমস্যায় পড়ে, আমরা কোনোদিন তাদের ধর্মের দিকে কোনোদিন আমরা তাকাইছি? আপনারা চিন্তা করে দেখেন, আমরা কিন্তু ধর্মের দিকে তাকাই না। আমরা কি করি? আমরা তাদের সুখে দুঃখে সবসময় কিন্তু তাদের পাশে থাকার চেষ্টা করি, এবং তাদের ধর্ম দিয়ে কিন্তু তাদেরকে আমরা কখনোই বিচার করি না। মানে আমাদের আমাদের দেশের মতো এত অসাম্প্রদায়িক দেশ সারা বিশ্বে পাওয়া প্রকৃতপক্ষে বিরল, আপনি যদি নিউট্রাল জায়গা থেকে চিন্তা করেন। কিন্তু ভারত সবসময় একটা বয়ান হাজির করার চেষ্টা করে, এস্টাবলিশ করার চেষ্টা করে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। মানে এই একটা অজুহাত দিয়ে, মানে এটা একটা সারা বিশ্বের মধ্যে একটা আলোচনা আলোচনায় বাংলাদেশের উপর একটা আপার হ্যান্ড তারা রাখতে চাই। প্রকৃতপক্ষে বিশ্বের সবচাইতে সাম্প্রদায়িক দেশ বর্তমানে ইন্ডিয়া এবং ইসরায়েল। এই ইন্ডিয়া ইসরায়েল, তারা যে পরিমাণে সাম্প্রদায়িক, এই ইন্ডিয়াতে যে পরিমাণে সংখ্যালঘু নির্যাতন হয়, এই পরিমাণে মানুষ নির্যাতন সারা ওয়ার্ল্ডের কোনো জায়গায় হয় না। কিন্তু তারাই আবার বলে আমরা নাকি মানে ইন্ডিয়ার আমরা নাকি হিন্দুদের উপর নির্যাতন করি। তারা এমনটাই তারা অকৃতজ্ঞ, এবং এমনটাই বয়ান তারা এস্টাবলিশ করতে চাই। দেখেন, তারা আমরা সারা জীবন আমাদের বিগত সরকার বাংলাদেশটাকে একটি করতরাজ্য করে রাখছিল। এই সরকার আমাদেরকে সবসময় বুঝিয়ে গেছে তারা আমাদের প্রকৃতপক্ষে বন্ধু। তারা প্রকৃতপক্ষে বন্ধু, এবং তাদের কিছু মন্ত্রী এমপিরা বলে গেছেন ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক। এতই তারা যদি আমাদের বন্ধু হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, তারা দেখেন আমাদের আমাদের যেখানে কাঁটাতার ছিল না, এখন তারা কাঁটাতার দিচ্ছে। ধরেন তারা আমাদের মন্ত্রীরা অনেক সময় বলে যে কাঁটাতার তাদের আভ্যন্তরীণ বিষয়। হ্যাঁ, কাঁটাতার আভ্যন্তরীণ বিষয় কখন? যখন তাদের তারা তাদের দেশের ভিতরে কোনো বেড়া দিবে, তখন কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি জিরো লাইনে অন্য কোনো দেশের পাশে আপনি কাঁটাতার দিয়ে বেড়া দিবেন, তখন আর এটা কোনো অভ্যন্তরীণ বিষয় থাকে না। তখন এটা একটা ইন্টারন্যাশনাল বিষয়ে পরিণত হয়। তখন ২ পক্ষের আপনার সমঝোতার ভিত্তিতে নতুন করে বেড়া নির্মাণ বা দেয়াল নির্মাণ করা যেতে পারে। এখন দেখেন, যেই জায়গাগুলোতে তারা কাঁটাতারের বেড়া নাই বা দেওয়া সম্ভব না, যেমন ধরেন মানে নদী
বা হাল দিয়ে যে দুই দেশ পৃথক হয়েছে, এই জায়গাগুলোতে তারা তারা কি পরিমাণে হিংস্র এবং কি পরিমাণে তারা তারা সাম্প্রদায়িক, তারা সাপ এবং কুমির ছেড়ে দিচ্ছে। মানে এই হলো তাদের বন্ধুত্বের নমুনা, এই হলো তাদের তাদের সাথে আমাদের সম্পর্কের নমুনা। বাবা যায় দেখেন, তারা একটি বয়ান সবসময় হাজির করে যে ভারত থেকে আমরা যদি পণ্য না আমদানি করতে পারি আমরা না খেয়ে মরব। দেখছেন, মানে তারা সবসময়, এবং তাদের যে কিছু লেসপেন্সার আছে তাদের দিয়েও বাংলাদেশে এগুলো এগুলা মানে শোনানো হয় আমাদেরকে, ভারত থেকে কিছু আমদানি করতে না পারলে আমরা মানে না খেয়ে মরবো। দেখেন, প্রকৃতপক্ষে মানে সারা বিশ্ব তাদের বিভিন্ন এম্বাসি, দূতাবাস খুলে রাখে, যে দেশে ধরেন আমেরিকার দূতাবাস সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আছে, তাদের দূতাবাসের প্রধান লক্ষ্য কি? প্রধান লক্ষ্য হইল আমেরিকান যে পণ্য, এই পণ্য মানে বিভিন্ন দেশে বিক্রি করা, এবং চায়নার যে পণ্য, চায়না এম্বাসির মাধ্যমে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক রেয়াজু রেখে, সম্পর্ক ভালো রেখে বিক্রি করা, এই হলো উদ্দেশ্য। দেখেন, ভারত আমাদের সাথে এত দুর্ব্যবহার, এত খারাপ ব্যবহার করার পরেও ভারত থেকে আমরা পণ্য আমদানি করি, এটা হলো ভারত আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। যেই জায়গায় ভারত ভারত কোনো কিছু খরচ না করেই, মানে কোনো কিছু প্রণোদনা না দিয়ে, কোনো আমাদের কাছে এত মানে ভালো ব্যবহার না করেই ভারতের কাছ থেকে আমরা এত সহজে পণ্য কিনি, তারপরও ভারত ভারত আমাদের আমরা ভারতের কাছে কৃতজ্ঞ থাকতাম, আমাদের সামনে এই বয়ান হাজির করা হয়। মানে মানে কি একটা অবস্থা! মানে সারা বিশ্বে অন্য বিভিন্ন দেশে প্রোডাক্ট বিক্রি করার জন্য, পণ্য বিক্রি করার জন্য তারা রীতিমতো মানে সরকার মানে রীতিমতো তারা মানে মানুষের কাছে দুয়ারে দুয়ারে, বিভিন্ন দেশের দুয়ারে দুয়ারে দ্বারস্থ হই। দেখেন, আপনি সহজেই ধরেন এই উদাহরণটা যদি টানেন আপনি বুঝতে পারবেন। দেখেন, আপনি হলো কাস্টমার হিসেবে ধরেন ৫টা-১০টা দোকান আছে, এই ৫টা-১০টা দোকানের মধ্যে দেখেন দোকানদার আপনার সাথে মানে আমাদেরকে কিন্তু দোকানদার অনেক সময় মানে একটু করে, মানে এক্সট্রা হাতির যত্ন করে। কেন করে? যাতে তার দোকান থেকে সবসময় কিনি, তার দোকান থেকে কিনলে তার লাভ হয়। তেমনি মানে বিশ্ব বাণিজ্য তেমনি, মানে সারা বিশ্ব উন্মুক্ত, যার কাছ থেকে পণ্য কিনবে সেই দেশ লাভবান হবে, এটাই তো নিয়ম। কিন্তু আমাদের আমাদের এই বয়ানটা উল্টা উল্টা আমাদের দেশে এটা শেখানো হয়, যেমন ইন্ডিয়া থেকে পণ্য না আনলে আমরা চলতে পারবো না। আর সারা বিশ্বেই তো ওপেন, বরঞ্চ আমাদের কাছে পণ্য না বিক্রি করতে পারলে ইন্ডিয়ান কৃষকরা পথে বসবে, এটা মাঝে মধ্যে আমরা চিত্রও দেখি। এবং দেখেন, আমাদেরকে আরেকটা বয়ান আমাদের ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে যে ৩ দিক থেকে ইন্ডিয়া ইন্ডিয়া দ্বারা আমরা বেষ্টিত, এবং চতুর্থ দিক যে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, তারা যদি আমাদেরকে দাওয়া করে আমরা বঙ্গোপসাগরে আমরা পরে মরবো। এইটা দেখেন, এই বঙ্গোপসাগর হলো আমাদের জন্য একটা সম্ভাবনা। এই বঙ্গোপসাগর হলো আমাদের আমাদের সারা বিশ্বের সাথে যোগাযোগের দ্বার উন্মোচনের জায়গা। এই বঙ্গোপসাগরকে তারা আমাদেরকে একটা বই হিসাবে ছোট থেকে আমাদের সামনে হাজির করছে। এই হলো ইন্ডিয়ান নেরেটিভস বা ইন্ডিয়ান বয়ান, আমাদেরকে মানে কোণঠাসা করে রাখার সেই বয়ান। একটা বিষয় দেখেন যে ইন্ডিয়া, বাংলাদেশ ছোট দেশ হওয়ার পরও ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ধরেন বাণিজ্য ঘাটতি কত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় $8 বিলিয়ন। তার মানে বাংলাদেশে যে পরিমাণ বাংলাদেশি পণ্য যে পরিমাণ ইন্ডিয়াতে যায়, এবং ইন্ডিয়ার যে পরিমাণ পণ্য বাংলাদেশে আসে, দুইটা বাদ দিলে প্রায় $8 বিলিয়ন পণ্য বাংলাদেশে এক্সট্রা বিক্রি করে ইন্ডিয়া। এত পরিমাণ বেনিফিশিয়ারি বাংলাদেশ থেকে ইন্ডিয়া, এবং ইন্ডিয়ান প্রচুর প্রায় 8,500 মানুষ ইন্ডিয়ান মানুষ বাংলাদেশে চাকরি করে খাচ্ছে। কিন্তু আপনি পাবেন না, 800 মানুষও পাবেন না যে ইন্ডিয়াতে বাংলাদেশি মানুষ চাকরি করে খাচ্ছে। তো তারপরও ইন্ডিয়ার মানুষ উল্টা আমাদের উপরে এই বিষয় নিয়ে করে, মানে এই বিষয় নিয়ে আমাদের উপরে মানে আপার হ্যান্ড নিতে চাই। দেখেন, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, তারা যে কাঁটাতারে বেড়া দিচ্ছে, তারা যে আমাদের সাথে সীমান্তে এত কঠোর হচ্ছে, এর এর কারণ এরা কি বলছে? এরা একটা বয়ান হাজির করার চেষ্টা করছে, আমরা বাংলাদেশিরা তাদের দেশে আমরা অবৈধভাবে ঢুকে যাই না। আমি যদি বলি, আপনি কখন অন্য একটা দেশে অবৈধভাবে ঢুকবেন? যখন দেখবেন যে আমাদের চেয়ে ওই দেশ অনেক উন্নত, ওই দেশের মাথাপিছু আয় অনেক বেশি। আমাদের যে সীমান্তবর্তী যেই রাজ্যগুলো ইন্ডিয়ার আছে, প্রত্যেকটা রাজ্যের থেকে আমাদের মাথাপিছু আয় বেশি। তাহলে আমরা কেন তাদের দেশে আমরা
আমরা ঢুকবো, কাঁটাতারের মানে ভেদ করে, তাদের সীমান্ত ভেদ করে আমরা অবৈধভাবে কেন ঢুকবো? হ্যাঁ, এটা বলতে পারেন যে অবৈধভাবে কিছু লোক ঢুকছে 5ই আগস্টের পরে। আপনাদের যে আপনাদের যে মানে আপনাদের যে মুখ্যমন্ত্রী ছিল বাংলাদেশের, আপনাদের যে ধরেন অনুগত লোক ছিল, ওই অনুগত দলের যে নেতাকর্মীরা বাংলাদেশে খুন, জুলুম, হত্যা, রাহাজানি এবং আহ, আহ, চুরি, ডাকাতি, ছিনতাই, ব্যাংক লুট সবকিছু করে 5ই আগস্টের পরে ইন্ডিয়াতে কাঁটাতারের ইন্ডিয়াতে অবৈধভাবে পলায়ন করেছে। তাদেরকে ফেরত তো আমরাও চাই, আমরা তাদেরকে ফেরত চাচ্ছি। তাদেরকে আমরা আইনের আওতায় এনে তাদের যারা অপরাধ করেছে অপরাধের বিচার আমরাও করতে চাই। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ ইন্ডিয়াতে যায়, এই পাগলের প্রলাপ আর এই জাতিকে আপনারা বিশ্বাস করতে পারবেন না, আর বিশ্বকে বিশ্বাস করতে পারবেন না। আমরা এখন সচেতন, আমরা বলবো যে আপনাদের চেয়ে আমাদের মাথা পিছু আয় বেশি, আমরা কেন আপনাদের দেশে যাব? প্রকৃতপক্ষে আমরা যদি বৈধভাবে আপনাদের এখানে না যাই, তাহলে আপনাদের কলকাতার বা আপনাদের পশ্চিমবঙ্গের অনেকের বাদ জুটে না, অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে, আপনাদের অনেক হসপিটাল আমাদের রোগী দ্বারা চলে। তো আমরা যদি আমরা যে বিনা পরিশ্রমে আপনারা আমাদের পিছনে এফোর্ট না দেওয়ার পরে আপনারা যেই ব্যবসা পাচ্ছেন, এই কারণে আপনারা আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা দরকার। কিন্তু না হয়ে আপনারা অকৃতজ্ঞের মতো আরো উল্টাপাল্টা আপনারা বয়ান পেশ করেন সারা বিশ্বের সামনে, আমাদের সামনে। এই পুশিং যে চলছে, এই পুশিংয়ের বিরুদ্ধে আমাদের আমাদের বর্তমান সরকার এখনো পর্যন্ত কোনো শক্ত স্টেপ নিতে আমরা দেখি নাই। আমরা দেখেছি আরো আমাদের সরকারের যে একজন উপদেষ্টা আছেন, ডক্টর জাহিদুর রহমান, তার যে বয়ান, এই বয়ান শোনার পরে মনে হয়েছে আমাদের যে পূর্বের যে নতজানু নীতি ছিল এই শেখ হাসিনা সরকার থাকতে, তার 1 ইঞ্চিও এদিক সেদিক হয় নাই। সেই নতজানু নীতির অনুসারে তাদের বয়ান, তাদের কথাবার্তা মনে হলে, মানে তাদের কথাবার্তা শুনলে মনে হচ্ছে যে ইন্ডিয়ার আদেশ পালন করাই এই রাষ্ট্রের যে বর্তমান সরকার তার কাজ হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি একটি শক্তিশালী রাষ্ট্র বা আমরা যদি মর্যাদাপূর্ণ একটি রাষ্ট্র হিসাবে নিজেদের মাথা তুলে দাঁড়াতে চাই, তাহলে আমরা চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং আমাদের আমাদের যে রাষ্ট্রীয় যে অধিকারকে বিলিয়ে দিয়ে আমরা যদি চলাফেরা করার চেষ্টা করি, তাহলে কখনোই আমরা একটা শ্রেষ্ঠ জাতি বা আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। দেখেন, আমরা যদি মানে আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা মনে হয় গরিব দেশ, আমাদের মনে হয় টাকা পয়সা কম, আমাদের মনে হয় অনেক সমস্যা, এই কারণে হয়তো বা আমরা সামরিকভাবে আমরা সক্ষম হইতে পারতেছি না। দেখেন, আমি যদি আপনাদের সামনে উদাহরণ দিই তাহলে বুঝবেন আমাদের চেয়ে কত গরিব দেশ আছে যারা সামরিকভাবে বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী। আমি যদি এত কিছু না দেই, এত কিছু দেশের নাম না বলি, দেখেন আমরা আমরা যাদেরকে বলি, পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের অর্থনীতি বর্তমানে বাংলাদেশের চেয়ে অনেক অনেক ছোট। কিন্তু পাকিস্তানের যে মানে সামরিক যে সক্ষমতা, পাকিস্তানের সামরিক সক্ষমতার ধারে কাছেও আমরা নাই। এই কারণে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার চোখ রাঙাইতে পারে না। কারণ কেন পারে না? যদি ইন্ডিয়া এমন এক দেশ, যদি পাকিস্তান সামরিকভাবে শক্তিশালী না হতো, বাংলাদেশের মতো হতো, এতদিন হয়তো পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে ইন্ডিয়া মুছে ফেলতো। তো এই কারণে মানে দেখেন, একটা সামরিকভাবে সক্ষম দেশ কখনো মনে করেন মানে অন্যের দ্বারস্থ হয়ে চলতে হয় না, তাদের তাদের শির দ্বারা টান করে করে চলতে পারে। আরেকটা যদি উদাহরণ আপনাদের সামনে দেই তাহলে বুঝতে পারবেন। দেখেন, আমরা যে আজকে ইরান নিয়ে যে এত কথা শুনতেছি, এত খবর শুনতেছি, ইরান বর্তমানে এলো হটকেক। ইরানের যে খবরটা এখন বিশ্বের বিশ্বের সবচাইতে পরাশক্তি হিসেবে আমরা আমেরিকাকে চিনি, ইসরায়েলকে চিনি। ইসরায়েল আমেরিকা 2 দেশ মিলে আক্রমণ করলো ইরানকে, কিন্তু ইরানের এক চুলো তাদের মাথা নোয়াতে পারে না। হয়তো তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তাদের যে মর্যাদা থেকে তারা এক চুলো পিছিয়ে হয় নাই। তাদের যে মাথা সমুন্নতি আছে, তারা এখনো পর্যন্ত মাথা নোয় নাই, বরঞ্চ আমেরিকা, ইসরায়েল এই অঞ্চল থেকে গুটিয়ে যাচ্ছে। এই এই ইয়াতে এই ইরানের কথা যদি বলি, ইরানের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতিতে ছোট, কিন্তু ইরান ইরান জাতিগতভাবে অনেক শক্তিশালী। ইরান সবসময় নিজেদের মর্যাদার জন্য তারা কখনোই তারা মাথা নত করে না। এই জন্য ইরান তাদের অর্থনীতিকে তাদের অর্থনীতি ছোট হওয়া সত্ত্বেও তারা নিজেদের সক্ষমতা অর্জন করছে। আজকে যদি ইরানের এই সক্ষমতা না থাকতো, তারা যদি আমাদের অবস্থায় থাকতো, তাহলে 2 দিন 3 দিনে ইরানকে ধ্বংস করে দিত আমেরিকা, ইসরায়েল মিলে।
ইরানের এই সক্ষমতা থাকার কারণে আজকে এখনো পৃথিবীর বুকে ইরান সগর্বে টিকে আছে এবং টিকে থাকবে, তাদের এই হাজার বছরের ইতিহাস। এখন আমাদের আমাদেরকে আসলে প্রকৃতপক্ষে সামরিকভাবে সক্ষম হতে দেয় নাই। কে দেয় নাই? ইন্ডিয়া দেয় নাই। দেখেন আমরা যদি কোনো ইয়া করি, আমরা ইদানিং একটা কথা উঠছিল যে তুর্কি তুর্কি এবং চীনের সাথে আমাদের ড্রোন বানানোর কোম্পানির চুক্তি নিয়ে, দেখেন এইটাও আমরা সাহস করে করতে পারছি না। কেন করতে পারছি না? যদি ইন্ডিয়া নাখুশ হয়, এ কারণে করতে পারছি না। দেখেন এ পর্যন্ত বাংলাদেশ কোনোদিন এ পর্যন্ত সামরিক চুক্তি অন্য কোনো বিশ্বের সাথে করতে পারে না। প্রত্যেকটা চুক্তি বাংলাদেশ রাইফেল কিনবে, ট্যাঙ্ক কিনবে ইন্ডিয়ার মাধ্যমে, ইন্ডিয়া থেকে কিনবে। অথচ ইন্ডিয়া নিজেই স্বয়ংসম্পূর্ণ না। ইন্ডিয়া রাফায়েল কিনে ফ্রান্স থেকে, বিভিন্ন অস্ত্র কিনে আমেরিকা থেকে, ইসরায়েল থেকে কিনে। কিন্তু বাংলাদেশ তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য বিশ্বের অন্য কোনো দেশের সাথে চুক্তি করতে গেলে ইন্ডিয়ার অনুমতি লাগে, ইন্ডিয়ার হয়ে চুক্তি করতে হয়। এই জন্য আমরা কখনোই আসলে আমরা স্বাধীন, কিন্তু কখনোই আমরা সার্বভৌম না। আমাদের সার্বভৌম না মানে আমাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার এখনো আমাদের মধ্যে আসে নাই। কেন আসে নাই? আমাদের যে সরকারগুলা, এই সরকারগুলা ইন্ডিয়ার পা চেটে আমাদের এই রাষ্ট্রের ক্ষমতায় থাকতে চাই। প্রতিটা সরকারের এই অবস্থা আমরা দেখেছি। তো আমরা যদি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমরা যদি একটি সফল জাতি হিসেবে দাঁড়াতে চাই, তাহলে আমরা সার্বভৌম হতে হবে। আমরা যারা নিজেদের ক্ষমতার লোভ, এই ক্ষমতার লোভ লালসা দূরে রেখে আমরা আমাদের আমাদের যে রাষ্ট্রীয় যে স্বার্থ, এই রাষ্ট্রীয় স্বার্থকে মাথায় রেখে আমরা বিভিন্ন দেশের সাথে চুক্তি করতে হবে। যেমন বিগত সরকারের যে চুক্তিগুলো ছিল, যে প্রত্যেকটা চুক্তিতে আমাদের রাষ্ট্রের স্বার্থ বিলিয়ে দিয়ে ইন্ডিয়াকে জয়ী করে তারা ক্ষমতায় টিকে ছিল। এখন আমরা এইরকম 5ই আগস্টের পরে রাষ্ট্র চেঞ্জ হয়েছে, আমরা এরকম সরকার আর চাই না। এখন বর্তমান সরকারের যে কার্যকলাপ, এই কার্যকলাপে মনে হয় যে আগের সরকারের প্রতিদ্বন্দ্বী। মধ্যে হয়তো ইউনূস সরকারের সময় আমরা একটু শির দ্বারা একটু সোজা করে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমরা আমরা এখন বুঝে গেছি আমরা এই ধরনের নতজানু নীতি আর চাই না। আমরা চাই আমরা চাই একটা ন্যায্যতার ভিত্তিতে আমাদের রাষ্ট্র চলুক। আমরা কোন নতজানু নীতি আমেরিকা কোন, ইন্ডিয়া কোন, পাকিস্তান কোন, কোন দেশের সাথে এই ধরনের নীতি আমরা চাই না। এই কারণে আমরা আমাদের আহ যদি আমরা করতে পারি, আমরা যদি স্বাধীনভাবে আমাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার যদি আমরা অর্জন করি, তাহলেই আমাদের রাষ্ট্র একটি শক্তিশালী, স্বাধীন এবং মহান রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। ধন্যবাদ। আজ এ পর্যন্তই সকলকে। আসসালামু আলাইকুম।